যে জাতি 10 বছর ধরে সাহায্য পেয়েও রক্ষা পায়নি, সে জাতি একদিন নিজেই সাহায্যকারীকে বিদায় দেয়। 2022 সালের জানুয়ারি মাস, পশ্চিম আফ্রিকার মালির রাজধানী বামাকোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু ফ্রান্সের পক্ষে নয়, ফ্রান্সের বিরুদ্ধে। হাতে রুশ পতাকা, মুখে স্লোগান ফ্রান্স গো হোম। এটা দেখে পুরো পশ্চিমা বিশ্ব হতবাক, কারণ মাত্র 9 বছর আগে এই মালিকেই ফ্রান্স জিহাদিদের হাত থেকে রক্ষা করেছিল। আর সেই মালির মানুষই ফরাসি সৈন্যদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল। তাহলে কি হলো? কিভাবে 9 বছরে বন্ধু শত্রু হয়ে গেল? আর কিভাবে একজন 37 বছরের কর্নেল অ্যাসিমি গোয়েতা দুটো অভ্যুত্থান করে মালির ভাগ্য পাল্টে দিলেন? আজ সেই পুরো গল্প বলবো। এই গল্প বুঝতে হলে আগে জানতে হবে মালি কোন দেশ। পশ্চিম আফ্রিকার একটি ভূমিবেষ্টিত দেশ মালি। উত্তরে সাহারা মরুভূমি, দক্ষিণে সবুজ কৃষিভূমি। দেশটি একসময় ছিল আফ্রিকার অন্যতম সমৃদ্ধ সাম্রাজ্যের কেন্দ্র, মালি সাম্রাজ্য, যেখানে টিম্বাকুটু ছিল জ্ঞান ও বাণিজ্যের মহানগর। কিন্তু ফরাসি উপনিবেশ হওয়ার পর সেই গৌরব হারিয়ে যায়। 1960 সালে স্বাধীনতা পেলেও ফ্রান্সের প্রভাব কখনো সত্যিকারের শেষ হয়নি। মালির বড় সমস্যা শুরু হয় 2012 সাল থেকে। উত্তরে তুয়ারেগ বিদ্রোহীরা আর জিহাদি গোষ্ঠীগুলো একসাথে মিলে দেশের বিশাল অংশ দখল করে নেয়। কিডাল, গাঁও, টিম্বাকুটু, উত্তরের গুরুত্বপূর্ণ শহরগুলো জিহাদিদের হাতে চলে যায়। মালি সরকার একা সামলাতে পারছিল না। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিল ফ্রান্স। 2013 সালে জানুয়ারি ফরাসি সেনাবাহিনী মালিতে ঢুকল অপারেশন সারবাল নামে। উদ্দেশ্য ছিল জিহাদি গোষ্ঠীগুলোকে থামানো এবং উত্তরের শহরগুলোকে পুনরুদ্ধার করা। প্রথমে সফলতা এলো। ফরাসি বাহিনী দ্রুত কিডাল, গাঁও ও টিম্বাকুটু পুনরুদ্ধার করল। মালির মানুষ আনন্দিত হলো। ফরাসি সৈন্যদের ফুল দিয়ে, নাচ গান দিয়ে স্বাগত জানালো। পরে এই অপারেশন বড় হলো, নাম বদলে হলো অপারেশন বারখান, যেখানে ফ্রান্সের ইউরোপীয় দেশগুলো প্রায় 5,000 সৈন্য মোতায়েন হলো পুরো সাহেল অঞ্চলে। কিন্তু বছরের পর বছর গেল আর পরিস্থিতি ভালো হলো না, বরং খারাপই হতে থাকলো। জিহাদি সহিংসতায় মৃত্যু 2019 সাল থেকে 2023 সালের মধ্যে প্রায় 10 গুণ বেড়ে গেল। ফরাসি সেনারা আছে, কিন্তু জিহাদিরাও আছে। মালির মানুষের মনে প্রশ্ন জাগতে লাগলো, এত বছর ধরে এত ফরাসি সেনা থেকেও পরিস্থিতি কেন বদলাচ্ছে না? এই প্রশ্নের সাথে যুক্ত হলো আরেকটি বড় সমস্যা, মালির নিজের সরকারের ব্যর্থতা। 2013 সালে ইব্রাহিম বুবাকার কেইতা, সংক্ষেপে আইবিকে, মালির প্রেসিডেন্ট হলেন। মানুষ আশা রেখেছিল, কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হতে লাগলো সরকার ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত। সামরিক বাহিনীর জন্য অস্ত্র কেনার টাকা লোপাট হয়ে যাচ্ছে। সরকারি চুক্তিতে কোটি কোটি ডলার চুরি হচ্ছে। আর সামরিক বাহিনী পর্যাপ্ত অস্ত্র প্রশিক্ষণ না পেয়ে জিহাদিদের বিরুদ্ধে হারছে। 2018 সালে আইবিকে দ্বিতীয়বার নির্বাচিত হলেন, কিন্তু এবার নির্বাচনেও কারচুপির অভিযোগ উঠল। সংসদীয় নির্বাচনে ফলাফল নিয়ে বিতর্ক হলো। সুপ্রিম কোর্ট ফলাফল বদলে দিল, যা মানুষের কাছে ছিল সরাসরি গণতন্ত্রের সাথে প্রতারণা। 2020 সালে জুন থেকে বিক্ষোভ শুরু হলো M5 আর FP জোটের নেতৃত্বে। সরকারের দুর্নীতি, চলমান জিহাদি সংকট, কোভিড-19 মহামারী, ভেঙে পড়া অর্থনীতি, সব মিলিয়ে মানুষ রাস্তায় নামলো। 11 জন বিক্ষোভকারী মারা গেলেন। আইবিকে সরকার টলতে লাগলো। 2020 সালের 18 আগস্ট ভোরবেলা কাতি শহরের সুন্দিয়াতা সামরিক ঘাঁটিতে বিদ্রোহ শুরু হলো। সৈন্যরা অস্ত্রাগার থেকে অস্ত্র নিল, ট্যাঙ্ক রাস্তায় নামলো, মিলিটারি ট্রাক রওনা হলো বামাকোর দিকে। প্রেসিডেন্ট আইবিকে সহ একাধিক সরকারি কর্মকর্তাকে আটক করা হলো। আইবিকে টেলিভিশনে ঘোষণা দিলেন তিনি পদত্যাগ করেছেন এবং সরকার ভেঙে দিচ্ছেন। তিনি বললেন, যদি এই পদত্যাগে রক্তপাত বন্ধ হয় তাহলে আমি রাজি। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন কর্নেল অ্যাসিমি গোয়েতা। তখন তার বয়স মাত্র 37 বছর। 1983 সালের 9 নভেম্বর বামাকোতে জন্ম নেয়া গোয়েতা ছিলেন একজন বিশেষ বাহিনীর কমান্ডার, যিনি মালির উত্তরে জিহাদিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন।
আমেরিকায় বিশেষ বাহিনীর প্রশিক্ষণ নিয়েছেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন। তিনি বলেন, এটা ক্ষমতা দখল নয়, এটা রাষ্ট্র রক্ষা। কিন্তু গোয়েতার গল্প এখানেই শেষ নয়। প্রথম অভ্যুত্থানের পর ECOWAS এর চাপে সামরিক বাহিনী রাজি হলো একটা বেসামরিক সামরিক অন্তর্বর্তী সরকার গঠনে। বাহ এনডিও হলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আর গোয়েতা হলেন ভাইস প্রেসিডেন্ট। পরিকল্পনা ছিল 18 মাসের মধ্যে নির্বাচন। কিন্তু 2021 সালের মে মাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট একটা মন্ত্রিসভা রদবদল করলেন, যেখানে গোয়েতার মূল মিত্রদের সরিয়ে দেওয়া হলো। গোয়েতা তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেফতার করলেন এবং নিজেই ট্রানজিশন প্রেসিডেন্ট হয়ে গেলেন। মালির সাংবিধানিক আদালত এই পদক্ষেপকে বৈধতা দিল। আমেরিকা ও ফ্রান্স সরাসরি নিষেধাজ্ঞার হুমকি দিল, কিন্তু গোয়েতা বিচলিত হলেন না। 2022 সালের জানুয়ারি গোয়েতা নির্বাচনের সময়সীমা 5 বছর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা দিলেন। ECOWAS বলল সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সঙ্গে সঙ্গে মালির উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করল। সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত, কূটনৈতিক সম্পর্ক সেদ। মালির মানুষের জীবনযাত্রার খরচ বাড়তে লাগলো, পণ্যের দাম বাড়ল। কিন্তু এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় গোয়েতা যা করলেন সেটাই ছিল তার সবচেয়ে বড় কৌশলগত সিদ্ধান্ত। ইব্রাহিম ট্রাওরের মতো তিনি রাশিয়ার দিকে ঘুরলেন। 2021 সালের ডিসেম্বরে মালির জান্তা সরকার ওয়াগনার গ্রুপের সাথে চুক্তি করল। 2022 সালের শুরুর দিকে প্রায় 1000 ওয়াগনার যোদ্ধা মালিতে মোতায়েন হলো, মালির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ও যৌথ অভিযান চালাতে। ফ্রান্স বলল, ওয়াগনার আর ফরাসি বাহিনী একসাথে থাকতে পারবে না, হয় ওয়াগনার নয় ফ্রান্স। গোয়েতা বেছে নিল ওয়াগনারকে। এখানেই 9 বছরের সম্পর্কের সমাপ্তি। ফ্রান্স মালি সম্পর্কের শেষটা হলো খুব তিক্তভাবে। মালির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী চো গুয়েল মাইগা 2021 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বললেন, ফ্রান্স মালিকে মাঝ আকাশে ফেলে রেখে চলে যাচ্ছে। ম্যাক্রো পাল্টা বললেন, এই মন্তব্য অপমানজনক এবং এটা একটা সরকারি নয় এমন কারো কথা। এই কথার যুদ্ধ বাস্তব পরিণতিতে রূপ নিল। 2022 সালে ফ্রান্স তার 2400 সৈন্য মালি থেকে প্রত্যাহার করে নিল। 9 বছরের অপারেশন বারখানা সমাপ্ত হলো। ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হলো। তারপর 2023 সালে গোয়েতা আরও বড় পদক্ষেপ নিলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মালির অনুরোধে MINUSMA, জাতিসংঘের 10 বছরের শান্তিরক্ষা মিশন, যেখানে প্রায় 15,000 সৈন্য পুলিশ ছিল, সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলো। একটির পর একটি বিদেশি শক্তি মালি ছেড়ে গেল, আর সেই শূন্যস্থান পূর্ণ করতে আসলো রাশিয়া। রাশিয়ার সাথে সম্পর্ক শুধু ওয়াগনার যোদ্ধাদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। রাশিয়ায় মালিতে Mi-24 হেলিকপ্টার সামরিক সরঞ্জাম সরবরাহ করল। রাশিয়া মালিতে 60,000 টন পেট্রোলিয়াম পণ্য, 30,000 টন সার এবং 25,000 টন গম পাঠালো। মোট প্রায় $100 মিলিয়ন সরবরাহ। আর সবচেয়ে বড় সামরিক সাফল্য এলো 2023 সালের নভেম্বরে। মালির সেনাবাহিনী ও রুশ ওয়াগনার বাহিনী মিলে কিডাল শহর দখল করল, যেটা 1 দশকেরও বেশি সময় ধরে তুয়াগের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। 2022 সাল থেকে মালি সরকার যা পারেনি, রুশ সহায়তায় তা হলো। গোয়েতা এটাকে উপস্থাপন করলেন বিজয় হিসাবে। প্রমাণ করল যে ফ্রান্স ছাড়াও মালি নিজেরাই লড়তে পারে।